আজকের দিনের শুরুতেই গুড মর্নিং বাংলাদেশে বেশ কিছু শিরোনাম জানিয়ে দিয়েছে। এবার পত্রপত্রিকায় দেখি কোন কোন বিষয় আজকে প্রাধান্য পেয়েছে। প্রথমেই প্রথম আলো পত্রিকায় মোটা দাগে জায়গা পেয়েছে পাল্টাপাল্টি হামলা হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতি নিয়ে। ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি যুদ্ধের ব্যাপারে তারা প্রথম খবরটি করেছে। যদি বলি 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েল এই প্রথম পাল্টাপাল্টি হামলায় জড়ালো এবং পরে দুই দেশই হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। আর এই ব্যাপারে দেখছি যে ক্ষতিগ্রস্তের কোন দেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাপারে তারা একটি ছবি দিয়েছে যে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি প্রচেষ্টা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল সেটি আসলে এখন কিছুটা ভেস্তে গেছে এমনই বলা হচ্ছে। আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে পৌঁছাতে চায়। আর যদি বিশ্লেষক একজন ডেভিড উডস বলছে যে যুক্তরাষ্ট্রকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হবে, তাছাড়া কিন্তু যুদ্ধবিরতিতে পৌঁছানো বেশ খানিকটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র আগাচ্ছে। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ সে ব্যাপারে একটি বলছে যে $8,000 কোটি মহাযজ্ঞ, এটা বিশাল একটা অ্যামাউন্টের খেলা হবে সেটা বলছে। এবার যদি বলি যুক্তরাষ্ট্র, কানাডা এবং আরেকটা দেশ মেক্সিকো, এই 3 দেশের মাটিতে কিন্তু বিশ্বকাপ ফুটবল হবে এবং সেখানে কিন্তু অনেক টাকার লেনদেনের ব্যাপার আছে, টিকিট বিক্রি থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাপারে সেখানে $8,000 কোটি টাকার একটি মহাযজ্ঞ চলবে। সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি রিপোর্ট এই যে বিভিন্ন সীমান্তে যে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, পুশিং করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে। বিজিবি কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে এবং এই পুশিং ঠেকাতে বেশ খানিকটা কাজ করছে। সে ব্যাপারেই কিন্তু একটি রিপোর্ট করেছে যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু একটি বৈঠক চলছে। তো সীমান্ত সম্মেলন যেটা চলছে সেই সম্মেলন 4 দিনব্যাপী, সেই বৈঠকের ব্যাপারেই কিন্তু একটি রিপোর্ট তারা করেছে। এই ব্যাপারে কিন্তু কূটনৈতিক কাঠামোর সদ্য ব্যবহার করা উচিত বলছেন এম হুমায়ুন কবির। তিনি একটি অভিমত দিয়েছেন যে সীমান্তে পুশিনের মাধ্যমে এই যে ভারতীয় নাগরিককে যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তারা আসলে যাবে কোথায়? তারা বাংলাদেশেও আসতে পারছে না, তারা ভারতেও যেতে পারছে না, তারা বিভিন্ন হোল্ডিং সেলে আসলে তাদের থাকতে হচ্ছে। এই ব্যাপারে তারা বলছেন যে বিভিন্ন হোল্ডিং সেন্টারে থাকতে হচ্ছে। মানবিক দৃষ্টি থেকেও কিন্তু এই ব্যাপারটা আসলে বেশ খানিকটা দৃষ্টিকটু দেখায় এবং বাঞ্ছনীয় নয়। এই ব্যাপারে তিনি একটা রিপোর্ট করেছে। যদি বলি যে হাম এবং হামের উপসর্গে 2 মাস যাবৎ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু কিছুতেই হামের উপসর্গ মানুষের আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা ঠেকানো যাচ্ছে না। গত 24 ঘন্টায়ও 8 শিশুর মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই 1000-এর বেশি মানুষ হামে আক্রান্ত হচ্ছে। সেই ব্যাপারে একটি রিপোর্ট হয়েছে। আরেকটি হচ্ছে এই অর্থ বছরের বাজেট 26-27 বাজেট নিয়ে তারা একটি রিপোর্ট করেছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসার খরচ কমাতে বাজেটে বেশ কিছু উদ্যোগ থাকতে পারে। ব্যবসায় মন্দা এবং কর্মসংস্থান কম, এই ব্যাপারে কিন্তু নজর দিচ্ছে এবং এই ব্যাপারেই হচ্ছে চোখ রাখছে বাজেট। সেটা বলছি যে বিনিয়োগের চিত্র যদি আমরা একটু দেখি, যে দেশি বিনিয়োগের চিত্র, তাহলে মূলধনী যন্ত্রপাতি আমদানির ব্যাপারে 2024-25 অর্থ বছরে বরাদ্দ ছিল $144 কোটি। 2025-26 অর্থ বছরে বাজেট ছিল $140 কোটি। প্রবৃদ্ধি কিন্তু কমেছে 3.07%। যদি শিল্পের মধ্যবর্তী কাঁচামাল আমদানির ব্যাপারে সেই বিষয়ক 2024-25-এ বাজেট দেওয়া হয়েছিল, $344 কোটি বরাদ্দ করা হয়েছিল এবং 2025-26-এ সেই বরাদ্দ ছিল $300 কোটি। প্রবৃদ্ধি কিন্তু কমেছে 12.93%, প্রায় 13% কাছাকাছি। আর সরাসরি বিদেশি বিনিয়োগে এফডিআই, সেক্ষেত্রে আসলে বাজেট দেওয়া হয়েছিল 2024-25-এ $131.6 কোটি। আর 2025-26-এ সেটা দেওয়া হয়েছিল আর একটু কমে গিয়েছিল, $100.6 কোটি দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু প্রবৃদ্ধি গত বছরের তুলনায় 2 বছরে কমেছে 23.56%। এই যে বাজেট কমেছে, তাই এবারে ব্যবসায় মন্দা হচ্ছে, কর্মসংস্থান কম, এগুলো ব্যবসা বান্ধব যাতে বাজেট হয় এবং ব্যবসা অর্থনীতি যাতে সমৃদ্ধ হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই ব্যাপারে কিন্তু বাজেটে নজর রাখা হচ্ছে। সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটা নদীর পর গভীর নলকূপের পানিতেও লবণাক্ততা, একটা দক্ষিণাঞ্চলের একটি রিপোর্ট। বরিশাল বিভাগ এবং দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই নদীর পানিতে কিন্তু লবণাক্ততা ছিল আগে থেকেই। এখন গভীর নলকূপ থেকে যেখানে পানি তোলা হচ্ছে সেখানেও লবণাক্ততার দেখা যাচ্ছে। এতে কিন্তু সেই অঞ্চলের কৃষিতে যেমন ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেই অঞ্চলের মানুষের পানির বিশুদ্ধতা নিয়ে একটি কিন্তু রিপোর্ট আছে। তারা বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন। জনস্বাস্থ্য এবং কৃষিতে ব্যাপকভাবে প্রভাব
পড়তে পারে সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। আরেকটা রিপোর্ট যদি বলি, শিল্পের জন্য কেটে ফেলা গাছের গোড়া থেকে নতুন বন, এটা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের জন্য কাটা হয়েছিল হাজার হাজার গাছ, এবং বন বিভাগ এখন 4,104 একর জমি ফেরত চায়, কারণ সেই জমিগুলো এখনও অব্যবহৃত রয়েছে। সেই ব্যাপারে কিন্তু একটি রিপোর্ট করেছে। একটু দেখি যে চট্টগ্রামের মিরসাইর এবং সীতাকুণ্ড এবং ফেনী জেলার একাংশে গড়ে তোলা হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেই অঞ্চলের জন্যই কিন্তু এত জমি গাছ কেটে ফেলা হয়েছিল। তারপরে এইটি প্রতিষ্ঠার জন্য জমির একাংশে কেটে ফেলা ঘোষণা করা হয়েছিল গাছপালা, যেমনটা বলছিলাম সেখানে কাটা গাছের গোড়া এবং বীজ থেকে গড়ে উঠছে বন। এবং এইখানে কিন্তু মিরসরাইলেরই একটি ছবি তারা দিচ্ছেন, এবং সেখানে তারা আবারও সেখানে কিন্তু বন্য প্রাণীরা আশ্রয় নেয়, এবং বন্যপ্রাণীরা আশ্রয় নেওয়ার ফলে এবং জীববৈচিত্র্য বাঁচাতে এবং গাছের পরিমাণ বাড়াতে কিন্তু এই ধরনের উদ্যোগ বন বিভাগ নিয়েছে। আরেকটি ব্যাপার, মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। একটি মৃত্যুর খবর নিয়ে আলিফ হোসেন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। এবার একটু সমকালের পাতায় চোখ রাখতে চাই, তারাও কিন্তু বাজেটের প্রথমে চোখ রেখেছেন, বড় মোটা দাগে শিরোনাম করেছে আসন্ন বাজেটের ব্যাপারে। সেটা বাজেটের অর্থায়নে বড় চ্যালেঞ্জ, এটি বলছে যে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিতে করণীয় যা করতে হবে সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, ভর্তুকির চাহিদা সেটা কিন্তু উন্নয়ন প্রকল্পে অর্থ সঞ্চালন করতে হবে, আর বিনিয়োগ বাড়াতে সংস্কার অব্যাহত রাখতে হবে। একটু বলি, এবারের বাজেট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর রাজস্ব আদায় গত বছরে হয়েছিল আসলে একটু কম হয়েছিল 5,69,000 কোটি টাকা বাজেট গতবার আসলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এ ব্যাপারে তারা একটি রিপোর্ট করছে। আর মাহবুব আহমেদ সাবেক অর্থ সচিব, তিনি বলছেন যে পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা এবং কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত না করা গেলে বড় বাজেট কেবল অর্থনৈতিক চাপই আসলে বাড়াবে, এ ব্যাপারে রিপোর্ট করেছে। আর এইবার আসলে যদি টানা 2 বছর শূন্য থাকলে পদ আসলে বিলুপ্ত করবেন, এটা আসলে জনপ্রশাসনের ব্যাপারে জনপ্রশাসনের বেশ কিছু সচিবকে জনপ্রশাসন সচিবকে আসলে জনপ্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে, এবং শূন্য পদে জনবল নিয়োগে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। কারণ আসলে বেশ কিছু পদ 2 বছর যাবৎ শূন্য রয়েছে কিংবা তার অধিক সময় যাবৎ শূন্য রয়েছে, সেই পদগুলো আসলে শূন্য থাকলে সেটা আসলে বিলুপ্তি ঘোষণা করা হবে। তাই তারা নিয়োগের ব্যাপারে কিংবা চিঠি দিয়ে জানতে চাচ্ছেন যে আসলে সেগুলো কেন করা হচ্ছে। আর 12 লাখ রোহিঙ্গার তথ্য যুক্ত হচ্ছে সরকারি সার্ভারে। রোহিঙ্গা এনআইডি পাসপোর্ট ঠেকানোর পাওয়া, এই বাংলাদেশের যে নাগরিকত্ব পাওয়া সেই বিষয়টি ঠেকানোর জন্যই কিন্তু এটি করা হচ্ছে। ডেটা সরকারি সার্ভারে দেবে UNHCR, আর তথ্য ভান্ডার হস্তান্তরের পর পূর্ণবয়স্ক সব রোহিঙ্গা সিম কার্ড আসলে পাবেন এ ব্যাপারে। আর এখন দেশে নানা জায়গায় ছিনতাই চলছে, আর ছিনতাই বাধা দিতে গেলেই গুলিকোপ খেতে হচ্ছে, সে ব্যাপারে রিপোর্ট করেছেন। আর সবরাহ মেলেনি পেছালো ভিটামিন A ক্যাম্পেইন, এটা আসলে 14 মাস পেছালো। 6 মাস পর পর বছরে 2 বার কিন্তু এ ধরনের ক্যাম্পেইন হওয়ার কথা, কিন্তু 14 মাসেও কোনো ক্যাম্পেইন হয়নি। নতুন যে ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল সেটাও পিছিয়েছে, সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছেন। আরেকটি হচ্ছে সরকারি হিসাবে লোডশেডিং কম এবং গ্রামে ভোগান্তির জীবন, এই যে গ্রামের ভোগান্তির চিত্র নিয়ে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটা হচ্ছে মেসির মতো ইয়ামালো ঈশ্বর আশীর্বাদ পুষ্ট, আসন্ন বিশ্বকাপ ঘিরে বিভিন্ন প্লেয়ারদের নিয়ে যে তাদের এই পর্যন্ত আসার পেছনে কি অবদান এবং কতটুকু সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিন্তু রিপোর্ট করেছে। সেটি হচ্ছে মেসির সঙ্গে ইয়ামিলের একটি তারা পার্থক্য করেছেন বা তাদের বিষয়ে একটি ফিচার রিপোর্ট করেছেন যে আসলে ইয়ামালও মেসির মতো ঈশ্বর পুষ্ট আশীর্বাদ পুষ্ট। এক্ষেত্রে আরেকটি রিপোর্ট হচ্ছে এখনও ছন্দে ফেরেনি পুলিশ, এবং পুলিশের বেশ খানিকটা কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা ক্ষেত্র বিশেষে তারা নিষ্ক্রিয় থাকছেন, এখনও পূর্ণ ছন্দে ফেরেনি, এ ব্যাপারে রিপোর্ট করেছেন। আরেকটা হচ্ছে পুশিন মানবে না ঢাকা, এটি কড়া অবস্থানে বিজিবি, দিল্লিকে 13 বার চিঠি দেওয়া হয়েছে, এটা সামা ওবায়েদ গতকালও বলেছেন, সেটা আমরা দেখেছি। আরেকটি ব্যাপারে হচ্ছে ধর্ষণ মামলায় দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট, আর হচ্ছে পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল, যেটা বলছিলাম এবারে তারা রিপোর্ট করেছেন। আমার দেশ পত্রিকা একটু দেখতে চাই, শেষ পর্যন্ত এবছরও হচ্ছে না স্থানীয় সরকারের 3 নির্বাচন, সে ব্যাপারে তারা নির্বাচন যে হচ্ছে না সে ব্যাপারে একটু রিপোর্ট তারা করেছেন। আর হচ্ছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব ঠেকাতে সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন, সে ব্যাপারে একটু রিপোর্ট করেছে। আর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার, নতুন কারিকুলামের চালু 2028 সালে, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আর সীমান্তে অনুপ্রবেশের ব্যাপারেও রিপোর্ট করেছে। তবে এইবার সবচেয়ে এই যে ইসরায়েল এবং ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, রবি এবং সোমবার তারা কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, সে ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু
তাদের এই যে হামলা পাল্টা হামলার ব্যাপারে কিন্তু তদারকি করছে এবং সেটা ঠেকানোর চেষ্টা করছে, কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের আসলে যুদ্ধবিরতিতে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছে এবং হরমুজ প্রণালী নিয়ে যে কঠিন সমীকরণ রয়েছে সেটি সহজ করার চেষ্টা করছেন এবং তাদের দুদেশের জন্যই যে ভালো হয় সে ব্যাপারেই তারা আগাচ্ছেন। কিন্তু পাল্টাপাল্টি হামলা কিন্তু নতুন করে সংকট তৈরি করছে, এটা বিভিন্ন বিশ্লেষকরাও বলছেন যে এই যে যুদ্ধবিরতি কিন্তু সংকটে পড়তে পারে। তো আসলে আজকের বিভিন্ন পত্রপত্রিকা ঘিরে দেখা গেছে, এগুলোই আমার কাছে শিরোনাম ছিল।